নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি ঢাকার বাঙাল নামে একটি ছোট গল্প, প্রভাত মুখোপাধ্যায় রচিত। ঢাকা কলেজ হইতে পরেশনাথ প্রথমে এমএ ও পরে বিএল পাশ করিয়া পঞ্জিকা মতে এক অতি শুভ দিনে ব্যবসা আরম্ভ করিবার জন্য ঢাকার বার লাইব্রেরিতে প্রবেশ করিয়াছিল। পরেশের পৈতৃক ভবন ঢাকা শহর হইতে কিছু দূরে কোনো গ্রামে। নৌকায় যাইতে 5-6 ঘণ্টা মাত্র লাগে। উকিল হইয়াও পরেশ প্রথমে নিজ স্বতন্ত্র বাসা করে নাই, কারণ তাহার হাতে এ পরিমাণ টাকা মজুদ ছিল না যে ওকালতির অনশন কাল কাটাইয়া ওঠে। তাই সে মেষের বাসাতে থাকিয়াই শেয়ারের ছক্কর গাড়ি আহরণ করিয়া আদালতে বাহির হইত। পরেশনাথের বয়স এই সময় 25 বৎসর মাত্র। গৌরবর্ণ যুবা, দিব্য সুঠাম চেহারা, পড়াশোনাও বেশ ভালো রকমই করিয়াছে এবং এখনও করিয়া থাকে। কিন্তু হইলে কি হইবে, সে যাহাকে বলে একটু মুখ চোরা। সকল প্রসঙ্গে সকলের সঙ্গে ফরফর করিয়া কথা বলা তাহার মোটেই আসে না। ইহাও একটা কারণ বটে। দ্বিতীয় কারণ, এখানে তাহার কোনো সহায় ছিল না। তাহা পরেশের পসার জমাইবার জন্য সুবিধা হইল না। পসার চলে যাউক, মাসে মাসে মাসিক বাসা খরচটা উপার্জন করাও তাহার পক্ষে কঠিন হইয়া দাঁড়াইল। সামান্য যাহা পুঁজি ছিল তাহা দেখিতে দেখিতে ফুরাইয়া গেল। তারপর বিধবা জননীর সামান্য সঞ্চয় হাত পড়িল। তারপর স্ত্রীর অলঙ্কারেও হাত পড়িতে আরম্ভ করিল। এইভাবে বছর 2 কাটিয়া গিয়াছে। বছরখানেক বার লাইব্রেরিতে ধর্ণা দিবার পর হইতেই ওকালতি ব্যবসার প্রতি পরেশের ঘৃণা ধরিয়া গিয়াছে। সে বিলক্ষণ বুঝিতে পারিয়াছে তাহার প্রকৃতি এই ব্যবসার উপযুক্ত নয়। তাই সে একটা চাকরির সন্ধান করিতেছিল। বিজ্ঞাপন দেখিয়া নানা স্থানে দরখাস্ত করিয়াছিল, কিন্তু এ পর্যন্ত কোনো সুবিধা করিতে পারে নাই। পরেশের ওকালতি জীবন 2 বৎসর পূর্ণ হইবার পর একদিন সংবাদপত্রে সে এক বিজ্ঞাপন দেখিল। কলিকাতার কোনো এক সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তির পুত্রগণকে পড়াইবার জন্য 50 টাকা মাত্র মাহিনা দেবেন এবং বাসা খরচ লাগবে না। প্রথম দর্শনে এ বিজ্ঞাপন পরেশনাথের নিকট তেমন লোভনীয় মনে হইল না। এমএ বিএল পাশ করিয়া শেষে ছি ছি 50 টাকা বেতনের গৃহশিক্ষক, তাও কোনো করদ রাজা মহারাজার গৃহে নয়, একজন সম্ভ্রান্ত ও পদস্থ ভদ্রলোকের গৃহে। কিন্তু পরদিন সে 7-5 ভাবিয়া একখানা দরখাস্ত ঝাড়িয়াই দিল। ভাবিল, হইবে না সে তো জানা আছে। কত দরখাস্ত তো করা হলো, হলো কি কোনোটা? যাকে দেখা যাক। এই দরখাস্তের কিন্তু জবাব আসিল। হইল ঠিক বলা যায় না, হইলেও হইতে পারে। ভবানীপুরের ঠিকানা দিয়া রায় বাহাদুর খেতাবধারী এক ভদ্রলোক চিঠি লিখিয়াছেন। আপনার সহিত সাক্ষাতে কথাবার্তা কহিতে ইচ্ছা করি। আপনি আসিয়া আমার সহিত আগামী শুক্রবার বেলা 10টার মধ্যে দেখা করুন। যদি আপনি মনোনীত না হন, তবে আপনার যাতায়াতের ইন্টার ক্লাসের ভাড়া আমি দিব। এই পত্র পড়িয়া পরেশ চটিয়া গেল। সে আপন মনে বলিতে লাগিল, হ্যাঁ, ভারী তো চাকরি, তাও আবার জাঁকড়ে। রায় বাহাদুর হৃদয়নাথ চ্যাটার্জি? কে হে তুমি? সম্ভ্রান্ত ও পদস্থ ব্যক্তি? তোমার নাম তো কখনো জীবনে শুনিনি। ভেবেছিলাম হয়তোবা রবীন্দ্রনাথ কি জগদীশ বোস কি প্রদ্যোৎ কুমার, এই রকম কেউ একজন নামজাদা লোকের বিজ্ঞাপন। তা নয়, হৃদয়নাথ চ্যাটার্জি, ঘোড়ার ডিম যাবে। কিন্তু পরদিন ডাকে পরেশ তার স্ত্রীর নিকট হইতে একখানি পত্র পাইল। সে লিখিয়াছে, জমিদারের গোমস্তা খাজনার জন্য বড়ই বিরক্ত করিতেছে। খোকার গোয়ালার দুধের দামও 3 মাসের বাকি। সে বলিয়াছে অন্তত 1 মাসের টাকা শোধ না করিলে সে দুধ বন্ধ করিবে। অতএব গোটা 20 টাকা না হইলেই চলে না, ইত্যাদি। এই পত্র পড়িয়া পরেশের মনটা খারাপ হইয়া গেল। ভাবিল, দূর হোক ছাই,
এরকম করে আর কতদিন চলবে? অত মান অপমানের হিসেব করতে গেলে চলে না। যাই, মহাসম্ভ্রান্ত ও মহাপদস্থ সেই অজ্ঞাতনামা রায় বাহাদুরের দাবিদারিই করি গে। মাস গেলে 50টি টাকা পাবো তো, বাসা খরচ লাগবে না, নিজের কাপড় জুতো সে আর কতই। বাড়িতে মাসে মাসে যদি 20টে টাকাও মানি অর্ডার করে পাঠাই, তাহলেই তারা বেশ স্বচ্ছন্দে থাকতে পারবে। যাই দেখি মহামতি চাটুজ্জে মশাই আমাকে মনোনীত করেন কি না। কিন্তু টাকা কোথায়? বাড়িতে 20 টাকা এবং কলিকাতার পাথেয় স্বরূপ অন্তত 20 টাকা, এই 40 টাকা এখনই প্রয়োজন। শ্বশুর দত্ত 1 ছড়া সোনার চেন তাহার ছিল। ইতিপূর্বে স্ত্রীর অলংকার সে বিক্রয় করিয়াছে, কিন্তু এটিকে বিক্রয় করে নাই, কারণ পেটে অন্ন থাকুক আর নাই থাকুক, তদুপরি সোনার চেন ঝুলাইয়া আদালতে না গেলে উকিলের মর্যাদা থাকবে কেন? সেই চেন ছড়াটি বিক্রয় করিয়া বাড়িতে 20 টাকা পাঠাইয়া দিয়া বাকি অর্থ সঙ্গে লইয়া পরেশ কলিকাতা যাত্রা করিল। 2. শিয়ালদহে নামিয়া পান্থনিবাস নামক হোটেলে নিজের বাক্স ও বিছানা রাখিয়া চা খাইয়া পরেশ ভবানীপুর যাত্রা করিল। নির্দিষ্ট ঠিকানায় গিয়া দেখিল বাড়িটি বড় মানুষী ধরনের বটে। ফটকে কাঠের চেয়ারের উপর ভোজপুরি দারোয়ান গর্বিতভাবে বসিয়া আছে। ব্যাটা যেন লাট। ইহা দেখিয়া পরেশ সেখানে দাঁড়াইল না। অল্প দূরে রাস্তার মোড়ে একটা পানের দোকান ছিল, সেখানে গিয়া 1 পয়সার মিঠা খিলি কিনিল। 1.5 পয়সা দিয়া একটা কাঁচি সিগারেট কিনিল। তাহা ধরাইয়া পানওয়ালাকে জিজ্ঞাসা করিল, ওই যে বড় বাড়ি ফটকে দারোয়ান বসে আছে, ও বাড়ি কার হে? পানওয়ালা বলিল, জানেন না বাবু, উনি রায় বাহাদুর হৃদয় বাবু। ওই যে চিড়িয়াখানার কাছে ছোটলাট সাহেবের কুঠি আছে না, উনি সেই কুঠির ম্যানেজার, মস্ত লোক। ও বলিয়া পরেশনাথ ধীর পদে সেই বাড়ির দিকে ফিরিয়া আসিয়া দারোয়ানের হাতে রায় বাহাদুরের চিঠিখানি পাঠাইয়া দিল। ক্ষণকাল পরেই তাহার ডাক পড়িল। পাজামা স্যুট পরিয়া রায় বাহাদুর ড্রেসিং রুমে বসিয়া গুড়গুড়িতে তামাক সেবন করিতে করিতে খবরের কাগজ পড়িতেছিলেন। চোখে সোনার চশমা, বয়স তাহার 50-এর উপরে উঠিয়াছে। দেহখানি স্থূল, বর্ণটি খুব উজ্জ্বল শ্যাম, প্রায় গৌরবর্ণ বলিলেই হয়। পরেশনাথ প্রবেশ করিতেই তিনি তাহার সহিত শেক হ্যান্ড করিয়া বলিলেন, বসুন। পরেশ বসিলে রায় বাহাদুর তাহার প্রতি নিবিষ্ট মনে কিছুক্ষণ চাহিয়া রহিলেন। তারপর কথাবার্তা আরম্ভ হইল। রায় বাহাদুর পরেশের আবেদনপত্রখানি বাহির করিয়া তাহার উপর একবার চোখ বুলাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি MA পাশ করেছেন? ঢাকাতে প্র্যাকটিস করেন লিখেছেন। বিশেষ সুবিধে হয়নি তা তো বুঝতেই পারছি, কিন্তু তা হলেও 50 টাকা মাইনেতে কি আপনার চলবে? এতে কি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন? পরেশ সবিনয়ে বলল, আগে তা কেন পারবো না, আমার অভাব কম। ও সে ভালো বলিয়া রায় বাহাদুর গুড়গুড়ির নলটার 2-4 টান দিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, আমি 24 ঘন্টার লোক চাই, এখানে আপনার থাকতে কোনো অসুবিধা হবে না তো? আগে অসুবিধে হবে কেন? আমি যদি আপনাকে মনোনীত করি, তবে আপনি কবে জয়েন করতে পারবেন? যবে বলেন। একবার আমায় ঢাকা যেতে হবে, সেখানকার বাসা তুলে দিয়ে দেশে গিয়ে মার সঙ্গে একবার দেখা করেই চলে আসতে পারি। দেশে আপনার মা আছেন বুঝি? আচ্ছা বেশ। যতগুলি দরখাস্ত এসেছিল তার মধ্যে বেছে বেছে আমি যাদের ডেকেছিলাম তাদের প্রায় সকলের সঙ্গেই আমার দেখা করা হয়ে গিয়েছে। বাকি আছে মাত্র 2 জন। কাল তাদের ডেকেছি। তাদের সঙ্গে দেখা হয়ে গেলেই পরশু আমি স্থির করব এ পদ কাকে দেব। আপনি কি করবেন? এই 2 দিন কি কলকাতাতেই অপেক্ষা করবেন? আপনি যা বলেন। আমি তবে আপনাকে স্পষ্টই বলি, পূর্বে কতগুলি লোক এসেছিল, তাদের সকলের চেয়ে আপনাকেই আমার বেশি যোগ্য বলে মনে হয়েছে।
কাল যে দুজনের আসবার কথা তাদের না দেখে কথা দিতে পারিনে। এই সময় একটি 12-13 বৎসরের সুন্দরী মেয়ে, অঙ্গে তার ইংরেজি ফ্রক, রুখু এলোচুল ফিতায় বাঁধা, লাফাইতে লাফাইতে সেই ঘরে প্রবেশ করিল এবং আগন্তুকের প্রতি দিকপাত মাত্র না করিয়া রায় বাহাদুরের গলাটি জড়াইয়া অনুচ্চ স্বরে কহিল, ড্যাডিমণি, আজ তো ফান ফ্রাইডে, আজ কি আমরা বায়োস্কোপে যাব? পরেশ মনে মনে বলিল, মোলো যা, ধেরে কেষ্ট মেয়েটার রকম দেখো, আবার ড্যাডি মনি, ইঙ্গবঙ্গ এই জন্যই বলে বোধ হয়। রায়বাহাদুর কন্যার পৃষ্ঠে আদরের মৃদু আঘাত করিতে করিতে বলিলেন, যাবি তো পাগলি। মেয়ে মহা আনন্দে নাচিতে নাচিতে প্রস্থান করিল। রায়বাহাদুর বলিলেন, দুদিন আপনি থেকেই যান না, আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান। পরশু রবিবার সকালেই যা হোক একটা কিছু খবর আপনাকে পাঠিয়ে দেব। যদি অন্য লোককেই অ্যাপয়েন্ট করি, আপনার রাহা খরচের টাকাও পাঠিয়ে দেব, নয়তো আপনাকে ডেকে পাঠাবো। পরেশ বলিল, আগে কোনো বাসা তো এখনো ঠিক করিনি, যদি বলেন তো পরশু। আচ্ছা, তাহলে পরশু সকালে একবার এই সময় এসে খবরটা নেবেন, বলিয়া রায়বাহাদুর উঠিয়া দাঁড়াইয়া পরেশের দিকে হস্ত প্রসারণ করিলেন। পরেশ ভয়ে ভয়ে তাহার সহিত করমর্দন করিয়া বাহির হইয়া গেল। রায়বাহাদুর তখন টেলিগ্রামের ফর্ম লইয়া তাহার পরিচিত ঢাকার কোনো প্রবীণ উকিলকে এই মর্মে একটি জবাবি তার করিলেন, জুনিয়র উকিল পরেশ ব্যানার্জি কী চরিত্রের লোক? আমার সন্তানদের গৃহশিক্ষক হইবার উপযুক্ত কিসে? তার লেখা হইলে রায়বাহাদুর ঘণ্টা বাজাইলেন। আরদালি আসিল, তখনই সে তার রওনা হইয়া গেল। অপরাহ্নকালে তারের জবাব আসিল, ওই যুবক অতি সচ্চরিত্র, সর্বাংশে উপযোগী। এই উত্তর যখন আসিল, রায়বাহাদুর তখন তাহার কর্মস্থানে ছোট লাট সাহেবের কুঠি বেলডেভিয়ারে। পানওয়ালা বর্ণিত ম্যানেজার তিনি নন, তিনি বেলডেভিয়ারের ইঞ্জিনিয়ার। লোকে বলে ইনি ছোট লাট সাহেবের অত্যন্ত প্রিয় পাত্র। লাট সাহেব পত্নী তো চ্যাটার্জি না হইলে এক মুহূর্ত চলে না। নেকলেস মেরামত করাইতে হইলে চ্যাটার্জিকেই হ্যামিল্টন বাড়ি গিয়া বসিয়া থাকিতে হয়। চ্যাটার্জি বলরুম সাজাইয়া না দিলে তাহার নিত্যোৎসব সম্পন্ন হয় না। রবিবার প্রভাতে রায়বাহাদুর ভবনে আসিয়া পরে শুনিল তাহাকেই মনোনীত করা হইয়াছে। 7 দিন পরে আসিয়া কর্মে প্রবৃত্ত হইবে, এই করারে সেই দিনই সে ঢাকা রওনা হইল। 3 যথাসময়ে পরেশ আসিয়া কর্মে নিযুক্ত হইল। ছাত্র দুইটি তার বেশ বাধ্য। বড়টির নাম সুবোধ, ছোটটির নাম সুশীল। পড়াশোনাতেও মন আছে। সুবোধ স্কুলে যায়, সুশীল এখনো স্কুলে ভর্তি হয় নাই, বাড়িতেই পড়ে। রায়বাহাদুরও পরেশের কর্মকুশলতায় তার উপরে খুশি হয়েছেন। ছাত্রগণকে পড়াইবার অবসরকালে রায়বাহাদুরের লাইব্রেরি বইতে পরেশ ডুবিয়া থাকে। মাঝে মাঝে রায়বাহাদুরের সহিত নানা প্রসঙ্গে তাহার আলাপ আলোচনাও হয়। রায়বাহাদুর তাহার বিদ্যার পরিচয় পাইয়া ক্রমশই তাহার প্রতি শ্রদ্ধাসম্পন্ন হইয়া উঠিতে লাগিলেন। আহারাদির ব্যবস্থা ভালো, ইহাদের ব্যবহার ভালো, অর্থচিন্তা নাই। পরেশ বেশ আরামেই দিন কাটাইতে লাগিল। এইরূপে 3-4 মাস কাটিবার পর হঠাৎ রায়বাহাদুরের কনিষ্ঠ পুত্র সুশীলের 2-1 কথায় তাহার মনটা বড় আন্দোলিত হইল। সুশীল একদিন অপরাহ্নে, তার দাদা তখনও স্কুল থেকে ফিরে নাই, হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা স্যার, ডেপুটি কাকে বলে? পরেশ বলিল, ডেপুটি? ডেপুটি ম্যাজিস্ট্রেট বোধ হয়, তাঁরা মফস্বলে হাকিমি করেন। হাকিমি কি স্যার? এই যে তাঁরা অপরাধীদের বিচার করেন, লোককে জেলে দেন। ও আচ্ছা স্যার, আপনার ডেপুটি হতে ইচ্ছে করে? পেলে তো বেঁচে যাই। কেন, ডেপুটির মাইনে অনেক বেশি বুঝি? মাইনে বেশি, মান সম্ভ্রমও খুব। আচ্ছা স্যার, আপনার কি বিয়ে হয়েছে? বালকের মুখে এই অপ্রত্যাশিত প্রশ্নে পরেশ কৌতুক অনুভব করিয়া বলিল, কেন বলো দেখি?
সুশীল বলিল, ডেপুটি হতে আপনার খুব ইচ্ছে করে বটে, কিন্তু বিয়ে হয়ে গেলে স্যার আর ডেপুটি হওয়া যায় না। এই কথা শুনিয়াই পরেশ বুঝিতে পারলিল বালকের এই উক্তির অন্তরালে একটা কিছু রহস্য লুক্কায়িত আছে। সে সাবধান হইল। বালকের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়া বলিল, কেন বলো তো, কে তোমাকে বললে বিয়ে হয়ে গেলে ডেপুটি হতে পারা যায় না? আমায় কেউ বলেনি। কাল রাত্রে আমরা যখন ঘুমোচ্ছিলাম, বাবা মা শুয়ে যেসব কথা বলা বলি করছিলেন, তাই থেকে আমি বুঝতে পেরেছি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর ডেপুটি হবার জোটই নেই। ঘুমোচ্ছিলে তো, বাবা মার কথা শুনলে কি করে? সবটাই কি ঘুমোচ্ছিলাম? একটু একটু ঘুমোচ্ছিলাম, একটু একটু জেগেও ছিলাম। পরেশ নির্লিপ্তভাবে জিজ্ঞাসা করিল, কি বলছিলেন তারা? মা বলছিলেন, পরেশ ছেলেটি তো দেখতে শুনতে বেশ, স্বভাবটিও ভালো, ওর বিয়ে হয়ে গেছে কিনা খোঁজ নাও না। যদি না হয়ে থাকে তো লাট সাহেব তো তোমার হাত ধরা, তুমি কি আর ওকে একটা ডেপুটি করে দিতে পারো না? বাবা বললেন, তা পারবো না কেন, বোধ হয় পারি। আচ্ছা, কাল পরেশকে জিজ্ঞাসা করব। আর কি বলছিলেন তারা? আরও কী সব বলছিলেন বাবা, আমি ভুলে গেছি স্যার। শুনিয়া পরেশ হাসিয়া উঠিল। এই সময় আয়া দুধ খাইবার জন্য সুশীলকে ডাকিতে আসিল। সুশীল ভিতরে চলিয়া গেল। পরেশ আপন মনে কথাগুলি আলোচনা করিতে লাগিল। প্রথম নম্বর, বাড়িতে একটি বিবাহযোগ্য কন্যা বর্তমান। দ্বিতীয়ত, পরেশ তাহাদের স্বজাতি স্বঘর, এবং সে যে বিবাহিত এ কথা এখনো প্রকাশ করে নাই। কেউ তাহাকে জিজ্ঞাসা করে নাই বলিয়াই প্রকাশ করা হয় নাই। তৃতীয়ত, রায় বাহাদুরের জামাতার জন্য একজন পদস্থ ব্যক্তির প্রয়োজন। 50 টাকা বেতনের গৃহশিক্ষক হইলে চলিবে কেন? যতই সে ভাবিয়া দেখে, ততই তাহার মনের বিশ্বাস দৃঢ়তর হয় যে তাহাকে জামাই করিবার অভিপ্রায়েই রায় বাহাদুর দম্পতি গত রাত্রে ওই প্রকার আলোচনা করিতেছিলেন। সেই দিনই রাত্রি ভোজনের পর রায় বাহাদুর খোলা বারান্দায় ইজি চেয়ারে বসিয়া ধূমপান করিতে করিতে পরেশকে ডাকাইয়া পাঠাইলেন। পরেশ আসিলে বলিলেন, বসো হে, একটু কথাবার্তা কওয়া যাক। পরেশ বসিল। প্রথমে দুই একটা অবান্তর কথার পর রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বাড়ির চিঠিপত্র পাও? সবাই ভালো আছেন তো? আগে হ্যাঁ। বাড়িতে তোমার কে কে আছেন বলেছিলে? আগে আমার বিধবা মা আছেন, একটি ছোট বোন আছে, বিধবা জ্যাঠাইমা আছেন, আর তাঁর একটি 12 বছরের ছেলে আছে। আজও বিবাহ করনি নাকি? পরেশের বুকটি দূর দূর করিয়া উঠিল, কিন্তু স্পষ্ট স্বরে মিথ্যা বলিল, আজ্ঞে না। কেন? তার কারণ, আজ্ঞে নিজে ভালো মতো উপার্জন না করে বিবাহ করাটা উচিত মনে করিনি। কথাটা শুনিয়া রায়বাহাদুর খুশি হইলেন। সেদিন এ প্রসঙ্গে আর অধিক কথা চালাইলেন না। দিন 5-6 আর কোনো কথাও উঠিল না। ইহাতে পরেশ একটু হতাশ হইয়াই পড়িল। কিন্তু সপ্তম দিনে রাত্রি 10টার সময় রায় বাহাদুর তাহাকে তলব করিলেন। আজ স্পষ্ট বলিলেন, দেখো পরেশ, আজ আমি তোমার কাছে একটি প্রস্তাব করব, একটু ভেবে বলো। 2 দিন পরে যদি বলো তাহলেও চলবে। রায় বাহাদুর এবার শুরু করলেন, আমার মেয়ে সুনীতিকে তো তুমি দেখেছ, ডায়োসিজনে পড়ছে, এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, তাও বোধহয় শুনেছ। ওর বিবাহ দেবার জন্য গিন্নি বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন। যেখানে সেখানে পাত্র দেখা হলো, কোথাও তেমন পছন্দ হলো না। তোমার গিন্নি যিনি হবেন তার কি কি গুণ থাকবে তুমি মনে করেছ? আমার গিন্নি ভেবেছেন তোমার হাতেই সুনীতিকে সমর্পণ করবেন। সুনীতির মধ্যে কোনো গুণ কি তুমি দেখেছ? পরেশ কোনো উত্তর না দিয়া লজ্জিতভাবে মাথাটি হেঁট করিয়া বসিয়া রহিল। প্রায় 1 মিনিট পরে রায়বাহাদুর আবার বলিতে লাগিলেন, অবশ্য তোমার মা বেঁচে রয়েছেন, তাঁরও মতামত নেওয়া আবশ্যক।
আর একটা কথা বলে রাখি, যদি অন্য বাধা না থাকে তবে তুমি সেদিন যে বাধার কথা উল্লেখ করেছিলে, যে উপার্জনক্ষম না হলে বিবাহ করিবে না, সে বিষয়ের কিছু সুরাহা আমি করতে পারবো। তুমি বোধহয় জানো যে লাট সাহেব আমায় বিশেষ অনুগ্রহ করেন, তাকে ধরে একটা কিনারা আমি করে দিতে পারবো বোধহয়। পরেশ প্রায় জড়িত স্বরে ধীরে ধীরে উত্তর দিল, আগে আপনি যা বলেন এ তো আমার আশার অতীত, পরম সৌভাগ্যের বিষয়। তবে মাকে একবার জিজ্ঞাসা করা দরকার, তার মত না নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো আগেই বলেছি। তুমি তাকে চিঠিতে সব কথা লেখো, কিংবা না হয় বাড়িই যাও, মুখে তাকে সব বলো। তিনি যদি মেয়ে দেখতে চান তাকে সঙ্গে করে এখানে আনতে পারো। আগে সেই বোধ হয় ভালো হবে। বেশ, তবে তাই যাও। কথাটা পাকা হয়ে গেলেই তোমাকে আমি লাট সাহেবের কাছে নিয়ে যেতে চাই। পরেশ কী বলিবে স্থির করিতে না পারিয়া কেবলমাত্র বলিল, আগে আপনার যথেষ্ট অনুগ্রহ। পরদিনই সন্ধ্যার ট্রেনে পরেশ ঢাকা যাত্রা করিল। এখানে চাকরি করিতে করিতে আরও 2 বার সে নিজের বাড়ি গিয়াছিল। শিয়ালদহে গিয়াছিল ভাড়াটিয়া অশ্বযানে। এবার রায়বাহাদুর নিজের মোটর গাড়িতে তাহাকে স্টেশনে পৌঁছিয়া দিয়া আসিলেন। গত 2 বার বাড়ি যাইতে নিজ পকেট হইতে তাহাকে কষ্ট সঞ্চিত অর্থ বাহির করিতে হইয়াছিল, এবার হইল ঠিক উল্টো। রায়বাহাদুর শতপ্রবৃত্ত হইয়া তাহাকে 2য় শ্রেণীতে যাতায়াতের ভাড়া দিয়াছিলেন, কিন্তু পরেশ স্টেশনে গিয়া ইন্টার ক্লাস টিকিটই খরিদ করিল। 4 5 দিন পরে পরেশ বাড়ি হইতে ফিরিয়া আসিয়া সংবাদ দিল, তাহার মা জ্যাঠাইমা উভয়েই এই বিবাহে মত দিয়াছেন। তাহারা বলিয়াছেন, আমরা এখন বৌমাকে দেখব না, অদিনে অক্ষণে কি দেখতে আছে, বিয়ের পর যখন বউ বরণ করে ঘরে তুলব সেই সময় মুখ দেখব। এখন হইতে গৃহিণী আহারাদি ও অন্যান্য বিষয়ে পরেশকে আরও বেশি যত্ন করিতে আরম্ভ করিলেন। লাট সাহেবের নিকট উপস্থিত হইবার উপযুক্ত পোশাক রায়বাহাদুর নিজ ব্যয়েই খরিদ করিয়া দিলেন। লাট সাহেব সহাস্য বদনে পরেশের সহিত করমর্দন করিয়া তাহার সহিত কথাবার্তা কহিলেন। বিদায় গ্রহণকালে পরেশের সাক্ষাতেই তিনি রায়বাহাদুরকে বলিলেন, বেশ উজ্জ্বল বুদ্ধি যুবক, দেখি আমি উহার জন্য কি করিতে পারি। মাসখানেকের মধ্যেই বার্ষিক ডেপুটি মনোনয়নের সময় উপস্থিত হইল। গেজেট হইবার পূর্বেই পরেশ জানিতে পারিল, শিক্ষানবিশ ডেপুটিদের তালিকায় তাহার নাম উঠিয়াছে এবং আলিপুর আদালতে তাহাকে কর্মশিক্ষা করিতে হইবে। কিছুদিন পরেই ধরাচূড়া বাঁধিয়া পরেশ আদালতে যাইতে আরম্ভ করিল। রায়বাহাদুর গৃহেই এখনও সে বাস করে এবং পূর্বের মতোই তাহার পুত্রদের শিক্ষকতা করিয়া থাকে। শুনিতে আর তাহার সামনে বড় একটা আসে না, যদিও এখন সে ফ্রক ছাড়িয়া শাড়ি ধরে নাই এবং ডায়োসিজনের গাড়িতে নিয়মিতভাবে স্কুলে যায়, তথাপি বরকে লজ্জা করিবার যে বংশগত প্রথা সে পরিত্যাগ করিতে পারে নাই। এপ্রিল মাসে সুনীতির ম্যাট্রিক পরীক্ষা হইবে, মে মাসে ডেপুটি পদে পরেশের পাকা হইবার কথা, তাই জ্যৈষ্ঠ মাসের শেষাশেষি বিবাহ হইবে এইরূপ স্থির হইয়া আছে। সুনীতির পরীক্ষা হইয়া গেল, লিখিয়াছে ভালো, পাস সে নিশ্চয়ই করিবে। জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভেই কিন্তু একটি অঘটন ঘটিয়া গেল। বেলডেভিয়ারে রায়বাহাদুরের নিকট টেলিফোনে সংবাদ গেল, এজলাসে বসিয়া কাজ করিতে করিতে পরেশবাবু হঠাৎ ফিট হইয়া গিয়াছেন। তিনি চেয়ার শুদ্ধ হুড়মুড় করিয়া পড়িয়া যান। ভবানীপুরের ডাক্তার যতীন ঘোষ সেদিন ঘটনাক্রমে কোনো মোকদ্দমার সাক্ষী স্বরূপ আদালতে উপস্থিত ছিলেন। খাস কামরায় লইয়া গিয়া তিনি রোগীর সেবা শুশ্রূষা করিতেছেন। শুনিয়া বাহাদুরের মাথায় তো বজ্র ভাঙিয়া পড়িল। তিনি তৎক্ষণাৎ মোটর ছুটাইয়া আদালতে গেলেন। পরেশ কতকটা সুস্থ হইয়া চেয়ারে বসিয়াছে। ডাক্তারবাবু তাহার নাড়ি পরীক্ষা করিতেছেন। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, ব্যাপার কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু রায়বাহাদুরকে
চোখ টিপিয়া বলিলেন, বিশেষ কিছু হয়নি, বড় গরমটা পড়েছে কি না, তাই ফিট হয়ে গেছিল। এখন কোনো বিশেষ আশঙ্কা আছে কি? না, উপস্থিত নেই। রায়বাহাদুর পরেশকে এবং ডাক্তারকে নিয়ে মোটরে তুলে বাড়ি ফিরে এলেন। পরেশকে বিছানায় শোয়াইয়া তাহার শুশ্রূষার ব্যবস্থা করিয়া ডাক্তারকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, কি ব্যাপার হে, বলো দেখি পরিষ্কার করে। ডাক্তারবাবু মুখ গম্ভীর করে বললেন, ব্যাপার গুরুতর, এ যে সে মূর্ছা নয়, মৃগীরোগ। বলো কি? বলিয়া রায়বাহাদুর সেখানেই হতাশভাবে বসিয়া পড়িলেন। জড়িত স্বরে বলিলেন, তবে তো যে কোনো সময়ে হঠাৎ, যে কোনো সময়ে মৃত্যু হতে পারে। ঔষধাদির ব্যবস্থা করিয়া দিন দুই সম্পূর্ণ বিশ্রাম করিতে উপদেশ দিয়া ভিজিটের টাকাগুলি লইয়া ডাক্তারবাবু প্রস্থান করিলেন। পরদিন প্রাতে পরেশকে দেখিতে আসিয়া রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, আর কি কখনো এরকম ফিট তোমার হয়েছিল, না এই প্রথম? পরেশ ক্ষীণ স্বরে বলিল, আগে আরও দুবার হয়েছিল, শেষবার এখানে আসার দিন কতক আগেই। বার লাইব্রেরিতে অন্য দুজন জুনিয়রের সঙ্গে বসে বসে গল্প করছিলাম, তার মাঝেই ফিট হয়ে পড়ে যাই। আর প্রথমবার, সেবারে আমি বিএ পাশ করে একটা নিমন্ত্রণ বাড়িতে খেতে গিয়েছি, খেতে খেতেই আমি অজ্ঞান হয়ে যাই। রায়বাহাদুর মুখখানি গম্ভীর করিয়া বসিয়া রহিলেন, তারপর উঠিয়া বাড়ির মধ্যে গেলেন। গৃহিণী স্বামীর মুখে পরেশ সম্বন্ধে ডাক্তারের মন্তব্য গত কল্যই শুনিয়াছিলেন, এখন আরও দুইবার মূর্ছা হওয়ার ইতিহাস শুনিয়া বলিলেন, ওগো, তুমি অন্য পাত্র দেখো, ও ছেলেকে কিছুতেই আমি মেয়ে দেব না। পরেশ সুস্থ হইয়া আবার আদালত বাহির হইতে লাগিল। রায়বাহাদুর একদিন অবস্থা বুঝিয়া মিষ্ট কথায় স্নেহপূর্ণ ভাষায় তাহার পূর্ব প্রস্তাব ফিরাইয়া লইলেন। পরেশ দুঃখিতভাবে বলিল, আগে আমি নিজেই আপনাকে বলবো ভাবছিলাম। যতীনবাবু ডাক্তারও আমাকে বলেছেন আমার বিবাহ করা এখন উচিত নয়। এই কথোপকথনের অল্পদিন পরেই পরেশের বদলির সংবাদ গেজেটে প্রকাশিত হইল। ভিতর ভিতর রায়বাহাদুরই কল টিপিয়াছিলেন, সন্দেহ নাই। রায়বাহাদুর অন্য পাত্রে কন্যা সম্প্রদান করিলেন। ছেলেটি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িতেছে, শাঁসালো শ্বশুর দেখিয়া বিলাত যাইতে চাহিয়াছে এবং মাস দুই পরে শ্বশুরের পয়সায় বিলাত যাইবে। ইহার পর মাস দুই কাটিয়া গেল। ডেপুটি পদে পাখা হইয়া পরেশ টাঙ্গাইল মহকুমায় সেকেন্ড অফিসার রূপে বদলি হইয়া গেল। প্রথম প্রথম রায়বাহাদুর পরেশের সংবাদ লইতেন, পরে সেটা বন্ধ হয়ে গেল। 5 বৎসর খানেক পরে পরেশের সাব ডিভিশনাল অফিসার প্রবোধবাবু ছুটি লইয়া কলিকাতায় আসিলেন। একদিন রায়বাহাদুরের সহিত তাহার আলাপ হইল। টাঙ্গাইলে ছিলেন শুনিয়া রায়বাহাদুর তাহাকে পরেশের খবর জিজ্ঞাসা করিলেন। প্রবোধবাবু বলিলেন, হ্যাঁ, পরেশ সেখানে বেশ আছে, কাজকর্ম করছে, এই কিছুদিন হলো সেকেন্ড ক্লাস পাওয়ার পেয়েছে। রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, বিবাহ করেছে? হ্যাঁ, করেছে বই কি। ছেলেপুলে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, তার একটি ছেলে একটি মেয়ে। বিবাহ কবে করিল? আর বছর না ঘুরিতেই একটি ছেলে একটি মেয়ে। সবিস্ময়ে রায়বাহাদুর জিজ্ঞাসা করিলেন, কত বড় ছেলে মেয়ে? ছেলেটি বড়, বছর 6 হবে, মেয়েটি বছর খানেকের। রায়বাহাদুর শুনিয়া অত্যন্ত বিস্মিত হইলেন, কিন্তু মনের বিস্ময় গোপন করিয়া বলিলেন, বেশ বেশ বেশ। অল্পক্ষণ নীরব থাকিয়া জিজ্ঞাসা করিলেন, পরেশের স্বাস্থ্য এখন কেমন? স্বাস্থ্য ভালোই। সেখানে কোনোদিন তার ফিট হয়েছিল? না, ফিট হবে কেন? এখানে যখন ছিল একদিন এজলাসে বসে তার ফিট হয়ে যায়। না, সেখানে তো কোনোদিন ফিট হতে দেখিনি। রায়বাহাদুর একটু গোপন অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন,
যতীন ডাক্তার, যিনি আলিপুরে পরেশের ফিটের দিন চিকিৎসা করিয়াছিলেন, তিনি পরেশের স্বগ্রামবাসী ও সতীর্থ, এবং পরেশ এখানে থাকাকালীন প্রায় তার বাড়ি গিয়ে আড্ডা দিত। রাত্রে রায়বাহাদুর পরেশ ঘটিত নূতন খবরগুলি সমস্তই তাহার গৃহিণীর নিকট প্রকাশ করিলেন। গৃহিণী বললেন, এখন বুঝতে পারা যাচ্ছে ও ফিটটিট সবই মিথ্যে। নিজের কাজটি বাগিয়ে নিয়ে কেবল বিয়েটা বন্ধ করার জন্য ওই কৌশলটা করেছিল। রায়বাহাদুর বলিলেন, আমরা গর্ব করে থাকি আমরা কলকাতার লোক, ভারী চালাক, কিন্তু ঢাকার বাঙালটা এসে আমাদের কি ঠকানটাই ঠকিয়ে গেল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের এই ছোট গল্পটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সেখানে ক্লিক করুন। চ্যানেলের হোম পেজ খুলে যাবে, সেখানে প্লেলিস্ট পাবেন। প্লেলিস্টে সমস্ত গল্প বিভাগ অনুযায়ী সাজিয়ে রাখা আছে আপনাদেরই জন্য, সেগুলো শুনুন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন গল্প দিলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। আজকে বিদায় নিলাম, নমস্কার।